পানির বালতিটা দিয়ে যা তো। কি রে, পানির বালতি দিতে এতক্ষণ লাগে? কি রে, তোর না আমি এতবার করে ডাকতেছি, তোর খবর নাই কেন? কি করস তুই? ও, মোবাইল দেখতেছস? হ্যাঁ, ফোন পাইলে আর কোনো খবর থাকে না। কি দেখতেছস দেখি? আমার দেখে ফোন বন্ধ করে দিছিস না? এ আর ফোন কানে লাগালে দুনিয়ার আর কোনো খবর থাকে না। মা নিও না, একটু পর আমার অনলাইন ক্লাস আছে। তোর অনলাইন ক্লাস? তোর ক্লাস আজকে বন্ধ। মা জরুরি ক্লাস। তো জরুরি ক্লাস দেখি ওটা আমার জানা আছে। ফোন পাইলেই তো শুধু ভিডিও দেখোস আর গেমস খেলোস। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ, ক্লাসটা মিস করা ঠিক হয় নাই, কিন্তু তোমার মায়ের রাগটা তো জাস্টিফাই। তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এই সময় ফোন ছাড়া চলে? তোমার চলে বাবা। ফোন তো লাগেই, কিন্তু ফোনটা তো প্রপারলি ব্যবহার করতে হবে। তুমি ইচ্ছে করলে ফোন দিয়ে এডুকেশনাল প্রোগ্রাম দেখতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো, ছবি দেখতে পারো, গান শুনতে পারো, ভালো ভালো অনুষ্ঠান, এন্টারটেইনিং প্রোগ্রাম দেখতে পারো, সেটা তো কথা না। কিন্তু এত ছোট স্ক্রিনে এত বেশি এঙ্গেজ থাকলে তোমার চোখের ক্ষতি হবে, ব্রেনেরও ক্ষতি হতে পারে। এত বলি, বাচ্চাদের মেয়েদের স্বাস্থ্য বিষয়ক কত অনুষ্ঠান আছে, শিক্ষামূলক কত কি আছে, সেসব দেখ। তা না, সারাক্ষণ শুধু গেম আর নাচ গান এসব দেখতে থাকে। এখন থেকে ভালো ভালো অনুষ্ঠান দেখবে, ঠিক তো সুমিমা? কিন্তু তাই বলে যখন তখন ফোন ঘাটাঘাটি করা চলবে না। অবশ্যই চলবে না। দেখি কতদিন থাকে এই কমিটমেন্ট। সরি মা। ঠিক আছে, খাও এখন। তথ্য বিনোদন ও ভার্চুয়াল যোগাযোগের জন্য মোবাইল ফোন এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ, কিন্তু এর ব্যবহার করতে হবে বুঝে শুনে। আসুন শিশু কিশোর সহ সবার জন্য তথ্য প্রাপ্তি, শিক্ষা ও সুস্থ বিনোদনের জন্য ব্যবহার করি আমাদের মোবাইল ফোনকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিকিতা নন্দিনী। দর্শক, একটি সুস্থ শিশু, একটি শিশুর সুস্থতা নিশ্চিত করলে সেই শিশুটির, তার পরিবারের এবং সব মিলিয়ে রাষ্ট্রের সুন্দর একটি ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত করা যায়। তবে বিগত কয়েকটা মাস ধরে যে দুটো রোগের কথা আমরা শুনছি এবং এটা নিয়ে যে পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে অভিভাবক, সেই রোগ দুটো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ করতে চাই, হাম এবং রুবেলা। বিস্তারিত আলাপ করবার আগে আমার সঙ্গে যে তিনজন বিশেষ অতিথি রয়েছেন, আমি তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, পরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ। এরপরে রয়েছেন ডাক্তার সঞ্জিদা পারভিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আরও আছেন ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, ম্যাম, আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আসলে যেটি বলছিলাম যে হাম এবং রুবেলা, সাজ্জাদ স্যারের কাছেই যেতে চাইবো। রোগ দুটো সম্পর্কে আমরা অনেক আলাপ করেছি স্যার, অনেক জেনেছি, কিন্তু আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে রোগটা কেন হয়, কোথা থেকে হয়, এবং এই রোগের ক্ষেত্রে আমাদেরকে কতটা কিভাবে সচেতন হওয়া দরকার। এখন যে আলোচ্য বিষয় যে হাম এবং রুবেলা, এটা আসলে প্রথমে 7th সেঞ্চুরিতে ডিটেক্ট করা হয়েছিল, রেফারেন্সে পাওয়া যায়। তারপর 10ম শতাব্দীতে পার্সিয়ান এক সায়েন্টিস্ট নাম রাজেশ,
সে এই রোগের বর্ণনা করেছিল যে এটা যে চলমান, তৎকালীন সময়ে চলমান যে গুটি বসন্ত ছিল, গুটি বসন্তের চেয়েও বেশি ডেডলি হিসাবে উনি বর্ণনা করেছিলেন। পরে পরে 1861 সালের দিকে পিটার অ্যান্ড আদমস তারা বানর এবং মানুষের কিডনি থেকে কালচার করে এই জীবাণুটা তৈরি করে মানে আবিষ্কৃত করেছিলেন। তারপর এটা 1963 সালে সর্বপ্রথম এটা ভ্যাকসিন হিসাবে যুক্তরাষ্ট্রের থেকে এটা হিউম্যান বডিতে দেওয়া হয়। এখন এই রোগটা ছিল অত্যন্ত সংক্রামক, খুবই কন্টাজিয়াস, মেনলি তার ন্যাসাল ডিসচার্জ থেকে এটা হয়। এবং এটা এই হামের যে জীবাণুটা হলো মরবিলিস ভাইরাস জেনাস থেকে এসে প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি থেকে এটা আসে। যেহেতু এটার নাম প্যারামিক্সো ভাইরাস, এই ভাইরাসটার অ্যাফিনিটি সবচেয়ে বেশি থাকলে মিউকাস মেমব্রেনে। তো ন্যাসাল মিউকাসে ও যখন ইনভেড করে এবং এটা খুবই কন্টাজিয়াস এবং হাইলি ইনফেক্টিভ, খুব সহজে একজনের কাছ থেকে আরেকজনে চলে যায়। প্রথমে সে নেসাল মিউকাসেতে যায়, মানে নাকের ভিতরে যে সফট অংশ এখানে ইনভেট করার পর সে রেটিকুলার লিম্ফ নোডে যায় এবং এই পর্যন্ত তাদের আসলে ইনফেক্টিভ পিরিয়ড শুরু হয়ে গেল ঠিকই, কিন্তু এটা প্রকাশ পায় না। তখন তার গলা ব্যথা বা নাকের রানি নোজ এগুলো থাকতে থাকে। 4 ডেজের পর এগুলো লিম্ফ নোড থেকে ব্লাডে যে বিভিন্ন প্রত্যেকটা সিস্টেমকেই অ্যাটাক করে। তার মধ্যে অন্যতম হলো রেসপিরেটরি সিস্টেম, চোখে এই জন্য নিউমোনিয়া হচ্ছে। তারপরে চোখের মধ্যে ইনভেট করলে কনজাংটিভাইটিস দেখা দিচ্ছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা পরিপাকতন্ত্রের ভিতরে ও যখন ইনভেট করে তখন সে ডায়রিয়ার তৈরি করছে। এবং এই যে 3টা ছাড়াও আরও অন্যান্য যা করে লং টার্ম ক্ষতিকর আছে ব্রেনের ভিতরে, এটা করতে পারে। এটার ইনফেক্টিভ পিরিয়ড হলো 7 দিন থেকে 21 দিনের মধ্যে হতে পারে। মিড পিরিয়ডটা ধরা হয় 14 ডেজ, 14 দিনের মাথায়। এই সময় যেদিন থেকে র্যাশ আসলো তার পরের 4 দিনের পর সে আর ছড়াবে না, তখন সাধারণ মানুষের মাঝে আমরা তাকে দিতে চাই। তার আর আগের যে 4 দিন থাকে প্রোডার্মাল ফেজ, এই ফেজগুলোতে সে তার আক্রান্ত হওয়ার মানে সংক্রমিত করার সম্ভাবনা খুব বেশি। এই সময় প্রথমে জ্বর আসে, যখন সে ন্যাসাল মিউকাসে অ্যাটাক করলো, রানি নোজ আসে, চোখ লাল হয়ে যাচ্ছে, তারপর গলা ব্যথা হচ্ছে, এগুলো হয়। তো তখন সংক্রমিত করে। তারপরে যখন র্যাশ ওঠে 4 ডেতে র্যাশ হয় এবং 4 থেকে 5 দিনের পর র্যাশ ডিসঅ্যাপিয়ার করে অলরেডি। এই হলো মোটামুটি দেখে চিনতে পারি। আর আমরা যারা চিকিৎসক তারা কতগুলো জিনিস আছে, যে মুখের ভিতরে যে মিউকাস মেমব্রেন, এটাতে একটা স্পট দেখা দেয়, কপ্লিক স্পট বলে। এই স্পটটা একটা মোটামুটি হাম শনাক্তকরণের জন্য প্রয়োজনীয়। আর এছাড়া যে রুবেলার সিমিলার টাইপ, এটাকে অনেক সময় জার্মান মিজেলস বলে বলা হতো। এই ভাইরাসের কারণে যে র্যাশটা হয় সেটা হবে গুটি দানাদার, নট ইয়ের মতো, মিজেলসের মতো ছোপ না। তো এটা হলো মোটামুটি পার্থক্য এই দুইটার মধ্যে। তো এই লক্ষণগুলো নিলে আমরা শনাক্ত করতে পারি যে এটা মিজেলসে আক্রান্ত হলো। তখন আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা নিশ্চিতভাবে ডায়াগনোসিস করতে পারি যে তার হাম হয়েছে বা রুবেলা হয়েছে। স্যার, আপনার কাছে তো আরো বিস্তারিত জানতে চাইবো। আমি এবার একটু ডাক্তার সঞ্জিদা ম্যামের কাছে যেতে চাই, যে আপনার অভিজ্ঞতার আলোকে যে এটার চিকিৎসা প্রক্রিয়াটা, বিশেষ করে স্যার বলছিলেন কন্টাজিয়াস, এই শব্দটা শুনলে কিন্তু একজন অভিভাবক হিসেবেও যদি বলি ভীষণ ভয়ানক এবং খুবই খুবই ভয়ের একটা শব্দ এটা বাবা মায়ের জন্য। সেই ক্ষেত্রে চিকিৎসাটা কেমন, অভিজ্ঞতা থেকেও তো জানতে চাইবো। একই সাথে এর সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, যে কোন সময়টাতে আসলে বাবা মার বুঝতে হবে যে আমার বাচ্চাটাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি, মানে বাসায় কতটুকু, হাসপাতালে যাবার সময়টা কখন? এখন আসলে আমাদের দেশে হাম শব্দটি একটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। তো প্রথমেই হচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আমাদের আসলে সাপোর্টিভ এবং স্পেসিফিক 2 ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। হাম হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ, তো এটার আসলে সেরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। এটাকে আমাদের মূলত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে বা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। মানে বাচ্চার যদি কাশি থাকে, নিউমোনিয়া,
অথবা যদি ডায়রিয়া যদি তার সিমটম থাকে আমাকে সেটার চিকিৎসা দিতে হবে। জি চোখ ওঠা হচ্ছে হামের একটা অত্যন্ত কমন একটি লক্ষণ, তো সেটা থাকলে সেটার চিকিৎসা দিতে হবে। বাচ্চাকে হামে হচ্ছে তীব্র জ্বর হয়, সেই জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল যেটা আমরা খুব স্বাভাবিকভাবে চিনি ওটা দিতে হবে, গা হাত পা মুছিয়ে দিতে হবে। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে বাচ্চাকে আমরা বাসায় রাখার চেষ্টা করব এবং আইসোলেশন মানে অন্য বাচ্চাদের যাতে যেহেতু আপনি বলেছেন কন্টাজিয়াস, মানে হাম হচ্ছে হাইলি কন্টাজিয়াস, অন্যদেরকে সংক্রমিত করে, সেজন্য অন্য বাচ্চাদেরকে এই বাবুটার কাছ থেকে, যে বাবুটার হাম হয়েছে তার কাছ থেকে আমরা দূরে রাখার চেষ্টা করব বা দূরে রাখবো, অবশ্যই দূরে রাখবো। এই সময়টার মধ্যে তাকে পর্যাপ্ত পরিমাণ অ্যাডিকুয়েট নিউট্রিশন মেনটেন করতে হবে, তরল খাবার খাবে বেশি বেশি করে সে, তার আদার সিমটম যেমন কাশিটা যাতে কমে যায় সেটার জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর আপনি যেটা আরেকটা কোশ্চেন করলেন যে কখন ওকে আমরা হাসপাতালে নিব বা ভর্তি করানোর মতো, যখন ওর জটিলতা দেখা দিবে, যেমন বাচ্চাটার হামে হচ্ছে আরেকটা খুব ভয়াবহ কমপ্লিকেশন বা জটিলতা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে মস্তিষ্কে প্রদাহ, এনকেফ্যালাইটিস মেডিকেল টার্মে যদি বলি। তো এই ধরনের বাচ্চাদের সিমটম হচ্ছে খিঁচুনি হওয়া, যদি বাচ্চার খিঁচুনি হয়, বা নিউমোনিয়া থেকে যদি তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, মা যেটা বুঝতে পারবে যে সে খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এবং ডায়রিয়া জনিত কারণে যদি সে পানি শূন্যতা হয়ে যায়, তার প্রস্রাবের পরিমাণ কমে যাবে, বাচ্চা লেথার্জি মানে অস্বাভাবিক ঘুম বা অবচেতনের মতো হয়ে যাবে, এগুলো লক্ষণ হলে আমাকে অবশ্যই দ্রুত এই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর বাচ্চাকে যদি আমরা বলি যে এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা যখন আমরা বাসায় দিব, সেই সেই সময়টা ওকে যে আইসোলেশনের কথাটা বলেছিলাম যে কিভাবে আলাদা করে রাখবো, যে স্যার বলেছেন অলরেডি যে 4 দিন পর পর্যন্ত র্যাশ আসার 4 দিন পর পর্যন্ত এটা হাইলি কন্টাজিয়াস, এটা ছড়াবে। তো বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত, বিশেষ করে র্যাশ ওঠার পরবর্তী 4 থেকে 5 দিন পর্যন্ত আমরা বাচ্চাকে আইসোলেশন রাখবো। এই সময়টি সে পর্যাপ্ত আলো বাতাস, ওয়েল ভেন্টিলেটেড বা পর্যাপ্ত আলো বাতাস হয় এরকম একটা রুমে থাকবে, কিন্তু এই রুমটিতে অন্য বাচ্চারা যাতে না যায়, এবং তার কেয়ার গিভার মানে এই বাচ্চাটাকে যিনি দেখবেন উনি গেলে উনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সেটাই ম্যাম, সরি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম এই জি। কারণে যে আইসোলেশন, স্যার এই শব্দটা কিন্তু আমরা কোভিডের সময়ও এই শব্দটার সাথে আমরাও মানে পরিচিত খুবই পরিচিত। হয়েছি, কিন্তু তারপরেও কেন যেন মনে হয় যে এটার সাথে একটা ইমোশনের কারণেই কিনা এটা খুব সঠিকভাবে আমরা আদৌ করতে পারি কিনা, এমনকি কোনো আমি হাম আর রুবেলা ছাড়াও যদি ভাইরাল জ্বরের কথাও, অসুস্থতার কথাও যদি ধরি, যে বাচ্চা জ্বর হয়ে গেছে বা অল্প একটু যাওয়ার সমস্যা নাই এটা ভেবে আমরা অনেক সময় স্কুলে পাঠিয়ে দিই, সেই ব্যাপারটাতে কি কোনো পরামর্শ রয়েছে, বা শিশুকে নিয়ে বাইরে চলে যাওয়া বা ভিড়ের মধ্যে চলে যাওয়া ম্যাম? জি না, অবশ্যই এটা করা যাবে না। একটি হামের রোগী থেকে কমপক্ষে 18 জন ইনফেক্টেড হতে পারে। তাহলে আমি জি। যদি স্কুলে পাঠাই, আমি বড় মানুষ যদি বাদও দেই, 18টি বাচ্চাকে আমি আরো সংক্রমণ করার সম্ভাবনা বেড়ে গেল। আর এটা আরো বেশিও হতে পারে বা কমও হতে পারে, মানে একটা অ্যাভারেজ বললাম যে 18 জনকে সে সংক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি যখন কোনো অভিভাবক টের পাবেন যে আপনার বাচ্চাটি হামে সংক্রমিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা, তার লক্ষণগুলো, তাকে অবশ্যই কিছু দিনের জন্য আপনাকে আইসোলেশনে রাখতে হবে। এটা ভয়ের কিছু নাই, এটা অন্য এবং তার ঘরে অন্য বাচ্চা থাকতে পারে, বিশেষ করে নবজাতক বাচ্চারা বা কোনো গর্ভবতী মহিলা যদি থাকে, মা থাকে, ওনাদেরকে অবশ্যই তার কাছ থেকে আইসোলেশনে রাখতে হবে। ধন্যবাদ ম্যাম। আমি ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমি স্যারের কাছে এবারে যেতে চাইবো। আসলে অনেকগুলো শিশুকে আমরা হারিয়ে ফেলেছি, চিকিৎসার ক্ষেত্রে যে প্রশাসনিক সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন, সে সমস্যাগুলো নিয়ে আসলে জানতে চাই, এবং একই সাথে সমাধানে কি কি করা হচ্ছে। এই যে হামের আউটব্রেকটা হবে, এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমাদের জি। ব্যাপারগুলো এরকমই হয়। যখন কোভিড এসছে আমরা তো আর জানতাম না যে কোভিড আসবে। জি। এরকমই একটা ব্যাপার এখানে হয়েছে। আগের একটা লম্বা সময় ধরে আমাদের হামের প্রিভেন্টিভ যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, সেখানে একটা গ্যাপ হয়েছে। আরও বিভিন্ন কারণ আছে যে কারণে হঠাৎ করে আউটব্রেকটা হয়েছে। এখন হামের চিকিৎসা অন্য নিউমোনিয়া, হামের চিকিৎসা রোগীগুলো কিন্তু হাম নিয়ে আসেন, রোগীগুলো আসে নিউমোনিয়া নিয়ে। জি স্যার। হামের কমপ্লিকেশন হিসেবে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে আসে। এখন হাসপাতালে নিউমোনিয়া নিয়ে নিয়মিতই রোগী ভর্তি হয়, কিন্তু অন্য 10টা নিউমোনিয়া রোগীর চাইতে হামের নিউমোনিয়া রোগীর চিকিৎসাটা একটু ডিফারেন্ট। জি। কীরকম? প্রথম বিষয় যেটা নিয়ে একটু আগে আপনারা আলোচনা করেছেন যে আইসোলেটেড করতে হবে। কেন আইসোলেটেড করতে হবে? তা না হলে অন্যদেরকে ছড়ায় যাবে। এখন আমাদের যেটা প্রবলেম, আমাদের বেশিরভাগ সরকারি হাসপাতালে, যেখানে ধরেন হাসপাতালের ক্যাপাসিটি আছে 100 বেড, জি। সেখানে থাকে 200, 250, 300 রোগী।
আইসোলেশনের সুযোগ নেই, এবং আইসোলেশনের ওরকম দরকারও ছিল না, যেহেতু এটা হাম না, নর্মাল অন্যান্য নিউমোনিয়া। এখন যেহেতু যখন আমরা বুঝে ফেললাম যে এটা তো হাম, তখন আমাদের আইসোলেশনের কোশ্চেনটা অ্যারাইজ করলো, এবং আমাদের এই আইসোলেশনের অ্যারেঞ্জমেন্টটা করতে হয়েছে, আমরা করেছি। আমরা শিশু হসপিটাল এবং প্রায় সব হসপিটালে উইদিন 1 উইক সব হসপিটালে একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি, যেখানে শুধু হামের রোগীগুলো থাকবে, যাতে করে। কিন্তু এই যে 1 সপ্তাহ আমাদের সময় নিল, হঠাৎ করে তো একেবারে রাতারাতি করা যায় না, জি সময় নিল। এই সময় নেওয়ার কারণে আমাদের কিছু ডিলে হয়েছে বা একটু হয়তো বেশি ড্যামেজ হয়েছে। এটা ছাড়াও আমরা আরও অনেকগুলো কাজ করেছি, আমাদের ক্যাপাসিটি বাড়িয়েছে। যেমন আমাদের ইনফেকশাস ডিজিজ হসপিটাল, সেখানে হামের রোগীগুলোর জন্য আলাদা করে অনেক বেড ছিল না, তো আমরা পরে ওখানে রোগীর জন্য বেড বাড়িয়েছি। তারপরে ডিএনসিসি হসপিটাল আছে, এই ডিএনসিসি হসপিটালটা মূলত কোভিডের সময় করা। তো কোভিডের পরে এটা কিছুটা আইডল ছিল, ঠিক আছে, ও অ্যারাউন্ড 100 পেশেন্ট থাকতো। আমরা ডিএনসিসি হসপিটালে রাতারাতি ম্যান পাওয়ার ডিপ্লয় করে অনেকগুলো ওয়ার্ড চালু করে সেখানে এখন নিয়মিত করে হামের রোগীগুলো ভর্তি হচ্ছে। এই রোগীগুলো ওখানে আইসোলেটেডই আছে। জি আর হচ্ছে গিয়ে আমাদের পুরো দেশেই অনেক আইসিইউ আছে, যে আইসিইউগুলো অ্যাক্টিভ না কেন? অ্যাক্টিভ না ম্যান পাওয়ারের ঘাটতির কারণে। দুটো বিষয়, একটা হচ্ছে প্রয়োজনীয়তার ব্যাপারটা আছে, তার চেয়েও বড় কথা আইসিইউ চালানোর জন্য যেই ধরনের ম্যান পাওয়ার দরকার, এই ক্যাপাসিটিটা আমাদের আসলে নাই। আইসিইউর যে এক্সপার্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এক্সপার্ট, সেটা কিন্তু নাম্বারে খুবই কম। এখন হয়তো সেটা কম, তাহলে অ্যানেস্থেশিয়ার ডাক্তার যারা, তাদেরকে দিয়ে এটা চালানো যায়। জি এখন অ্যানেস্থেশিয়ার ডাক্তাররা তো প্রাইমারিলি অ্যানেস্থেশিয়া দেয়, তারা তো ওইদিকে যায় না। এখন আমরা আমাদের প্রয়োজনের তাগিদে তাদেরকে ওখানে ডিপ্লয় করেছি, কিন্তু জেনারেলি ওরা যেতে চায় না। আমরা যেটা করেছি, একটা আইসিইউতে হয়তো আইডিয়ালি ধরেন 20 বেডের আইসিইউ, সেখানে হয়তো 5 জন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এক্সপার্ট, 5 জন আইসিইউ এক্সপার্ট, এইভাবে হলে ভালো হয়। আমরা যেটা করেছি 2 জন 4 জন দিয়েছি, সাথে তাদের আন্ডারে মেডিসিনের মোটামুটি ট্রেন্ড ডাক্তারকে দিয়েছি, যারা এদেরকে গাইড করে আমরা এই প্রবলেমটা আপাতত চালিয়ে যেতে পারি। এইভাবে আমরা অনেকগুলো জায়গায় আইসিইউ অ্যাক্টিভ করেছি। এমনি থেকে স্যার এই ম্যান পাওয়ারকে বাড়ানোর জন্য বিশেষ কোনো ম্যান উদ্যোগ পাওয়ার বা কোনো বাড়ানোর প্ল্যানিং? বিষয়টা তো একদিনের বিষয় না। জি। আপনার ম্যান পাওয়ার তো 2 রকম, স্কিলড অ্যান্ড আনস্কিলড। জি স্কিল ম্যান পাওয়ার তো আপনি রাতারাতি বাড়াতে পারবেন না, এত কষ্ট করার কাজে মানুষ কম যেতে চায়। টাকা পয়সা বেশি হচ্ছে ব্যবসাপাতিতে, ডাক্তারি করে আর কয় টাকা, এই জন্য আর এত কঠিন কঠিন পড়াশোনা করে কত কি, এই জন্য অনেক লোক খুব বেশি আগ্রহী হয় না। আমাদের ডাক্তাররা আছে, ডাক্তাররা মেডিসিনের স্পেশালিস্ট, সার্জারি, গাইনিতে প্রচুর ডাক্তার আছে অ্যাভেলেবল, পেডিয়াট্রিক্সও মোটামুটি আছে, কিন্তু আইসিইউটা একটু কম, ডাক্তাররা যাচ্ছে কম, কারণ অনেক বেশি আউটপুট নেই আর কি, অনেক কষ্টও আছে। আমাদের আইসিইউ ট্রেন্ড, বাইরের ট্রেন্ড ডাক্তার আমার জানা মতো মাত্র 2 জন আছে, যারা ইংল্যান্ড থেকে ডিগ্রি থাকে। জি তবে ওভার টাইম হবে, আমাদের এখন রিয়েলাইজেশনটা আসতেছে যে আইসিইউ ডাক্তারের ডিমান্ড আছে, দরকার আছে, তাহলে বেশি বেশি ডাক্তার ওইদিকে যাবে, তখন বাড়বে। নিশ্চয়ই স্যার, আমরা আর কোনো শিশুকে আসলে হারাতে চাই না। হুম। আমি আবার একটু ডাক্তার সাজ্জাদ স্যারের কাছে যেতে চাইবো। আপনার কাছে তো রোগের লক্ষণগুলো শুনলাম, এই রোগ দুটো নিয়ে আরো কোনো বিশেষ কোনো কিছু যদি আপনি অভিভাবকদের বলতে চান, এবং একই সাথে অনেক সময় এই ভুলটা হয়ে যায় কিনা আপনার অভিজ্ঞতার আলোকেই জানতে চাইবো, যে সামান্য র্যাশ ভেবে হয়তো বা আমরা মনে করলাম যে এটা সামান্য র্যাশ, কিছু হবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যেটা বড় আকার ধারণ করেছে। এই আলাদাটা না, করবার আমি জন্য আর কত সতর্ক বাস্তবতার হওয়া আলোকে দরকার? আমি দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের ভিতরে বিশেষ করে মায়েদের একটা ভীতি আছে, যে কোনো সামান্য কারণে র্যাশ হলেই তারা মনে করছে যে হাম হয়েছে। আমি আগে বলেছি যে র্যাশ হওয়ার আগের যে পিরিয়ডটা, আগের 4 দিন, সেটা ছিল রোগ ছড়ানোর জন্য সবচেয়ে মানে ভয়ঙ্কর মুহূর্ত। আর র্যাশ হয়ে গেলে র্যাশের পরের 4 দিনের পর আর এটা এই রুগীর আর ছড়াবে না, জি এবং সব রুগী কিন্তু ভর্তিযোগ্য না। আমাদের দেশটা বিশেষ করে ঢাকা সিটিতে, আমি মুগদা মেডিকেল কলেজে কাজ করি, এখানে একটা ওভার ক্রাউডেড ঘনবসতিপূর্ণ এলাকা, এবং ডিফারেন্ট পেশার লোকজন এখানে বসবাস করে ঘনবসতিতে। এখানে স্ক্যাবিসের খুবই পাওয়া যাচ্ছে, যে চর্মরোগ স্ক্যাবিস আছে, বা অন্য কোনো রকমের র্যাশ আসছে, ডেঙ্গুর কারণেও তো র্যাশ আসে, তার রুবেলার কারণে, রসিওলা কারণে আরেকটা র্যাশ আসতে পারে। তো বিভিন্ন র্যাশের কারণেই ভীতি পাওয়ার কিছু নাই।
আর যারা কোয়ালিফাইড ডাক্তার, আমাদের যেমন মুগদা মেডিকেল কলেজ আপনি আগে ডেঙ্গু চিকিৎসা এবং করোনা চিকিৎসায় দুটোই ক্ষেত্রে ডেডিকেটেড হসপিটাল হিসেবে ভালো সার্ভিস দিয়েছে। এবারও আমরা এই হসপিটালে রুগীর চাপ অনেক বেশি। আমাদের আইসোলেশন, স্যার বললো যে আইসোলেশন যেটা করা হয়েছে এটা আমরা যতটা সম্ভব আইসোলেটেড করা উচিত, আমরা জি আমাদের স্বাস্থ্য প্রশাসনের আন্ডারে সেটা করেছি। আজকে পর্যন্ত আমার 55টা রুগী ভর্তি, তার মধ্যে আইসিডিডিআরবি থেকে যে অতিমাত্রায় শ্বাসকষ্ট হলে একটা সিপেপ, বাবল সিপেপ বলে, এটা আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি এবং এটা অনেকটা মেকানিক্যাল ভেন্টিলেশনের চেয়ে এটা দিয়ে আমরা কাজ সারিয়ে নিতে পারতেছি। তো মায়েদের বলবো যে সব র্যাশ হলেই যে সেটা যে ভর্তি করতে হবে সেটা না। আবার ডাক্তারদেরও, জুনিয়র ডাক্তাররাও অনেকে যে ইগনোর করে দিল যে র্যাশ হচ্ছে, হয়তো এটা ভালো হয়ে যাবে। ভালো করে পরীক্ষা করে দেখতে হবে যে মিজেলস হাম হলে তার যে কমপ্লিকেশনগুলো হয়, কারণ যে লাস্ট 4 ডেতে 2বার ভাইরেমিয়া হয়। প্রথমে ইনভেশন করার পর আবার যখন সেকেন্ডে সে ব্লাডে গেল তখন সারা শরীরে যখন ছড়ালো তখন ভাইরেমিয়া আরেকটা ওয়েব দেখা দেয় এবং সেই সময়ই আপনার এই ইয়েগুলো, লক্ষণগুলো, কমপ্লিকেশনগুলো বাড়তে থাকে। এই জন্য দুই পক্ষকেই আমার মেসেজ যে সামান্য র্যাশে হলেই যে হাম হয়ে গেল বা হাম হলেও আমরা ভর্তির ক্রাইটেরিয়াতে এভাবে ফিক্স করেছি যে হাম কোনো কমপ্লিকেশন নাই, অন্য কোনো কোমরবিডিটি নাই, এদেরকে ভর্তি করার প্রয়োজন নাই, বাসায় আইসোলেশন এনাফ। আর যদি কোনো রকমের কোমরবিডিটি বলতে আমাদের বাচ্চারা অপুষ্টি, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের পেশেন্ট বা অন্য এখানে টিউবারকুলোসিসের পেশেন্টও অনেক পাওয়া যায়। অন্য আরেকটা যদি মরবিডিটি থাকে এবং কফ করায় যা হাইগ্রেড ফিভার এগুলো যদি থাকে তাহলে আমরা ভর্তি দেই। আর যদি অন্য কোনো কমপ্লিকেশনের লক্ষণ নাই, 4 ডেতে আসছে, আমরা আইসোলেট করার জন্য বলি নেক্সট 4 ডেজ, তারপর আমরা ছেড়ে দিই। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে মানে জুনিয়র ডাক্তারদের যে এটা খুবই জরুরি, কারণ ইমার্জেন্সিতে সিনিয়র অনেকে থাকে না বা আউটডোরে জুনিয়র ডাক্তারদেরই থাকে। আমরা এই মেসেজগুলো দ্রুত আমরা ডিসিমিনেটেড করেছি। আমাদের এখানে একটা গাইডলাইন প্রোটোকলও আমরা নিজেরা হসপিটালের আমরা ম্যানেজ করছি। এ পর্যন্ত আমাদের 200-র অধিক শিশুকে আমরা ভর্তি করিয়েছি এবং লাস্ট ইয়েতে আমরা যেগুলো কনফার্ম করার জন্য যে স্যাম্পল পাঠানো, আমরা প্রতিটাকেই যখন ফিভার রেশ পাই স্যাম্পল পাঠানোর জন্য আমরা দিই, কিন্তু এতদিন এটার রেজাল্টটা আমরা পেতাম না, পেতে দেরি হইতো। এখন আমরা এটা অভিযোগ করার মানে আমরা প্রশাসনকে জানানোর পর ওনাদের দ্রুত ব্যবস্থাপনা এবং ঢাকা সিটি কর্পোরেশনে যারা WHO-র কাজ করে, যারা এই পরীক্ষাটা করে দেয়, তাদের সাথে আমরা যৌথভাবে মিটিং করে এখন এই রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে। অনেক পজিটিভ রিজাল্টস আমরা পাচ্ছি, যেগুলো আসলে তেমন মানে ভালো ঘরে থাকার মতোই। অনেক সময় রুবেলার যেটা প্রেগনেন্ট উইমেন যারা থাকে তাদের ক্ষেত্রে যে রুবেলা সিনড্রোম হয়, রুবেলা সিনড্রোমের ক্ষেত্রে যে রুবেলা যে আক্রান্ত মহিলার যে বাচ্চা হয়, সে বাচ্চায় দেখা যাচ্ছে যে মাইক্রোক্যাফালি, মাথাটা ছোট হয়ে জন্মাচ্ছে, চোখের মধ্যে ক্যাটারেক্ট থাকতে পারে। এই জন্য যে আমরা যারা প্রেগনেন্ট, এবারের আউটব্রেকে তো রুবেলার খুব একটা ইনভলভমেন্ট নেই আসলে আমরা এই আউটব্রেকে আমরা পাচ্ছি, কিন্তু আমরা ডিটেক্ট করার জন্য যে আলাদা পাঠাবো স্যাম্পল, ওইরকম ব্যবস্থাপনা নাই। এটা তো তোমার আফটার ডেলিভারি ইভিডেন্ট হবে, তাই না? হ্যাঁ, ডেলিভারির পর। কিন্তু শিশু বাচ্চা যেগুলো আক্রান্ত হচ্ছে একই সাথে মিজেলসও হচ্ছে, আবার রুবেলাও পাচ্ছি। গতকালই একটা পেশেন্ট পেয়েছি, তার নেজাল ব্লিডিং ছিল 10 ডেতে নেজাল ব্লিডিং পাওয়ার পর তার ফিচার যে র্যাশের ফিচার, এটা মিজেলসের সাথে যায় না। আমরা ওটাকে রুবেলা বলে আমরা মনে করছি, এবং যদি এখানে IgM করার ব্যবস্থাপনা সব লেভেলে নাই। ঢাকা শহরের বড় হসপিটালগুলোতেও নাই, ওটা করে হলো আরেকটা সংস্থা, তাই WHO-র আন্ডারে ঢাকা সিটি কর্পোরেশনের এই টিমগুলো আছে, ওরা এগুলো করে দেয়। তো আমরা রুবেলাকে কনফার্ম করার মতো আমরা স্যাম্পলের মানে পরীক্ষা করার ব্যবস্থাটা আমরা এখনো করতে পারছি না। জি স্যার, সঞ্জিদা ম্যামের কাছেও জানতে চাইবো যে যেহেতু প্রচুর রোগী আপনাদের সবার কাছেই আসে, আপনারা দেখছেন প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে অভিভাবকদের
বিশেষ কোনো পরামর্শ দিতে চান কিনা, এবং একই সাথে শুধু হাম আর রুবেলা কেন, অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে যে টিকার বিষয়টা আছে সেটাও অনেক সময় মানে মিস হয়ে যেন না যায়, জি, জি, এই বিষয়টাতে অবশ্যই। যদি কিছু বলতে চান। আসলে টিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে হামের যে আউটব্রেকটা, এটার আমরা প্রচুর রোগী যারা পাই, ওদের যখন আমরা ডকুমেন্টেশন করি বা হিস্ট্রিটা নেই, তখন দেখা যায় ওরা হয় মিস ডোজ, মানে ডোজ দেয়নি। হামের টিকার আসলে ২ টি ভ্যাকসিন, একটি ৯ মাসে দেওয়া হয়, একটি ১৫ মাসে দেওয়া হয়। এবং এটা আমাদের ইপিআই শিডিউলের মাধ্যমেই দেওয়া হয়। এখানে মানে এটার জন্য আলাদাভাবে তাকে যে গিয়ে মানে বাবা-মাকে গিয়ে কোথাও থেকে টিকাটা কিনে দিতে হবে তা না। তো অভিভাবকদের জন্য পরামর্শ হচ্ছে যে অবশ্যই যাতে টিকা কার্ডের শিডিউলটা, ইপিআই যেই কার্ডের শিডিউলটা অবশ্যই ফলো করে। আমাদের কোভিড এবং কোভিড পরবর্তীকালীন সময়ে এই টিকাদান কর্মসূচিটা অনেক কারণে ব্যাহত হয়েছে, যে কোভিডের কারণে আমি বাচ্চাটাকে নিয়ে বের হব বা গ্যাদারিং এ যাব, এগুলার কারণেও দেখা যাচ্ছে যে এখন এই আউটব্রেকটা। এখন এটা হাম বলে আমরা এটা ডিটেক্ট করতে পেরেছি, কিন্তু যেকোনো ইনফেকশাস ডিজিজ যদি টিকাটা আমি সময় মতো না দিই, তাহলে এটার আউটব্রেক হবে। এখন হামের ২ টো টিকা যদি কোনো মা তার বাচ্চাকে দিয়ে থাকে সময় মতো, তাহলে এটা হচ্ছে 97% কাভারেজ দেয়। মানে জি। ওর ৯৭ ভাগ ইমিউনিটি পাবে। আর একটি টিকা দিলে সে ৯৫ ভাগ ইমিউনিটি পাবে। এজন্য টিকাটা মিস করা যাবে না। আর টিকার একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম যেটা আমরা বলি, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে একটি কমিউনিটিতে ১০০ টি বাচ্চার মধ্যে যদি ৯৯ জন বাচ্চা টিকা পেয়ে যায়, একজন পেল না, সে একজন ওই ৯৯ জনের কারণে কিন্তু সে ইমিউন হয়ে যাবে। জি। তার রোগটা প্রকাশ পাবে না, বা প্রকাশ পেলেও সেটার মারাত্মক বা জটিলতা কম হবে। কিন্তু যখন ১০০ জনের মধ্যে ১০ জনই পাবে না, ৯০ জন পাবে, তখন এই যে এই ধরনের একটা আউটব্রেক হবে। তখন সেই হার্ড ইমিউনিটিটা আর থাকবে না। আর চিকিৎসার ক্ষেত্রে আমি ওই সময় একটি পয়েন্ট যোগ করতে চাচ্ছিলাম, যে ভিটামিন এ, ক্যাপসুল ভিটামিন এ, এটা জি। হামের হুম। মানে চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এটা যাতে অবশ্যই দেয়া হয়। এটা মানে ৬ মাসের নিচে ৫০,০০০ ডোজ, ৫০,০০০ পাবে, ৬ মাসের উপরে বাচ্চারা ১,০০,০০০ করে পাবে। এটা মানে হামের জটিলতা কমানো, মৃত্যুহার কমানো, এগুলোর জন্য খুব কার্যকরী ভূমিকা রাখে। ধন্যবাদ ডাক্তার সঞ্জিতা ম্যাম। আমি ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমী স্যারকে সবশেষ প্রশ্নটি করতে চাইবো। আমি আমি বিশ্বাস করি এটি সব অভিভাবকরাই আসলে এটি জানতে চায়। যদিও আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি, তবুও টিকা বিষয়ক হাম এবং রুবেলার সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনে কি কি কার্যক্রম রয়েছে, সব মিলিয়ে কি পরিকল্পনা হাতে? প্রথম বিষয় হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি যে ৩০টি উপজেলায় হাম ছড়িয়ে পড়েছিল, এই সবগুলো উপজেলাতে আমরা ৫ই এপ্রিল থেকে হামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছি, হাম রুবেলা ভ্যাকসিন দিয়ে। এই ভ্যাকসিনটা এরপরে ১২ তারিখ থেকে ৪টা সিটি কর্পোরেশনে দেওয়া শুরু হয়েছে। এই ক্যাম্পেইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইনে আমরা ৬ মাস থেকে ৫৯ মাস, অর্থাৎ ৫ বছরের ১ সপ্তাহ কম, এই পুরোটা সময়ের সকল বাচ্চাদেরকে আমরা টিকাটা দেব। এই টিকাটা সবাইকে নিতে হবে। জি। কেউ আগে নিয়েছে কি নেয়নি, তার কি নেয়ার দরকার আছে কি নাই, সেই চিন্তাটা তার করার দরকার নেই। সেই চিন্তাটা আমাদের স্বাস্থ্যকর্মী করবে। সবাই টিকা কেন্দ্রে যাবে, টিকা নেবে। টিকা নিয়ে ২ টো বিষয়। একটা হচ্ছে যে টিকা নিয়ে একটা বিভ্রান্তি কোভিডের সময় হয়েছিল। টিকা বোধহয় ক্ষতিকর হতে পারে। জি। আমি নিশ্চিত করে বলতে চাই, টিকার কারণে ক্ষতি ধরে নিতে হবে যে কোনো ক্ষতি হয় না। টিকার কারণে কোনো ক্ষতি হয় না। যদি ক্ষতি হয়, সেটা ম্যানেজ করার অ্যারেঞ্জমেন্টটা আমাদের থাকে। টিকা কেন্দ্রেই টিকা দেওয়ার পরে কোনো সমস্যা হলে সেটার যে ম্যানেজমেন্ট, সেই টিমটা আমাদের থাকে, টিকা কেন্দ্রেই থাকে। সুতরাং টিকা নিয়ে কোনো ভয়ভীতির প্রয়োজন নাই। টিকা নিয়ে অনেক গবেষণার প্রয়োজন নাই, যে টিকাটা আজকে দিব কিনা, আমি তো আগে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কোনো চিন্তা করার দরকার নাই। আপনি আপনার সন্তানকে টিকা কেন্দ্রে নিয়ে যান, টিকাটা দেন। একটা জিনিস বুঝতে হবে, একটা বাচ্চা ২ টো টিকা পেলে হাম থেকে সে নিরাপদ। যদি টিকা না পায়, যদি হাম হয়, এর কনসিকুয়েন্স কিন্তু অনেক কষ্টকর। তার কষ্ট জি। হবে, তার খরচ হবে, তার টাকা পয়সা এবং তার জীবন ঝুঁকিপূর্ণ হবে। অবশ্যই টিকার সুযোগটা সবাইকে অ্যাভেল করতে হবে, নাম্বার ১। নাম্বার ২, ডক্টর সানজিদা বলেছে যে পুষ্টিহীনতার কারণে প্রবলেমটা আরও কমপ্লিকেটেড হয়। হুম, হুম। সুতরাং সেই দিকটাও খেয়াল রাখতে হবে, পুষ্টিহীনতা যেন না হয়। এবং ভিটামিন এ ক্যাপসুল, আমাদের টাইম টু টাইম ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হয়, সেই ক্যাপসুলের ক্যাম্পেইনটাতেও গিয়ে ভিটামিন এটা খাওয়াতে হবে। এরপরে যেটা বলতে চাই, যে আমাদের অ্যারেঞ্জমেন্টে টিকা যেন কখনো শর্টেজ না হয়, টিকার যেন কখনো ক্যাম্পেইন মিস না হয়, সেই জন্য আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের কোভিডের সময় এডিবির ৬০৪ কোটি টাকা বেঁচে গিয়েছিল। সেই টাকাটাকে আমরা শিফট করে ভ্যাকসিন পারচেজের দিকে নিয়ে গিয়েছি, এবং
ভ্যাকসিনের কুইক পারচেজের জন্য আমরা পারচেজের একটা শর্ট ওয়ে আছে, একটা দীর্ঘমেয়াদী ওয়ে আছে। আমরা শর্ট ওয়েতে চলে গেছি যাতে করে সব জায়গায় ভ্যাকসিনটা অ্যাভেলেবল থাকে, সবাই ভ্যাকসিনটা পায়। আমরা আমাদের এই বর্তমান সরকার প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, অর্থাৎ আমি রোগ হলে চিকিৎসা দিব সেটা না, রোগটা যেন না হয় এই পয়েন্টটাকে বেশি গুরুত্ব দিয়ে সেই ধারায় আমরা কাজ করছি। আমরা সবাইকে বলবো যে আমাদের সাথে থাকুন, আমরা যেভাবে প্ল্যান করছি সেই প্ল্যান আপনারা সুবিধাটা অ্যাভেল করুন। সেটা আপনাদের লং টার্মে আপনাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য, শিশু মৃত্যু কমানোর জন্য, মাতৃমৃত্যু কমানোর জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রুমি স্যার, ডাক্তার সঞ্জিদা ম্যাম এবং ডাক্তার সাজ্জাদ স্যার। আপনাদের তিনজনকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, পরামর্শগুলো আমরা বিশ্বাস করি নিশ্চয়ই অনেক কাজে দেবে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, প্রজন্মের প্রত্যাশা শেষ করছি এখানে। আমাদের যে তিনজন বিশেষ অতিথি ছিলেন তাদের কাছ থেকে কিন্তু হাম, রুবেলা, অন্যান্য যে অসুখগুলো রয়েছে, যে রোগগুলো রয়েছে সেসব সম্পর্কে বিস্তারিত জানা, তাদের লক্ষণ কি, করণীয়, চিকিৎসা এবং টিকা সবকিছু নিয়েই কিন্তু আমরা একটু বিস্তারিত আলাপ করবার চেষ্টা করলাম। নিশ্চয়ই সেসব মাথায় রেখেই আমাদের শিশুদের যত্ন আমরা নিতে পারবো। আপনারা সকলে নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন আমাদের শিশুদের। কি ব্যাপার সৃজন, তুমি এখনো ফোনে? ভেরি ব্যাড। তোমার মা না তোমাকে ছবি আঁকতে বলেছে? সে কি, তুমি কাউকে কিছু না বলে? সবসময় বলে কই আসতে হবে নাকি ভাইয়া? হ্যাঁ, কেমন আছো সৃজন বাবা? ভালো আছি। সৃজন, খালামণির দিকে তাকাও, সালাম দাও। কি ব্যাপার, তোমার ফোন ওর হাতে গেল কি করে? ও যে কখন নিয়ে আসছে আমি দেখিনি। সৃজন বাবা, খালামণিকে সালাম দাও, অন্তত হ্যালো তো বলো। হ্যালো। হ্যালো মাই সুইটহার্ট। সব সময় শুধু মোবাইল মোবাইল মোবাইল। না দিলেই তো হয়। তুই বলছিস সে কথা, নিজে তো। আপা, আমি কিন্তু শুধু শুধু মোবাইল দেখি না, কাজে দেখি। তুমিও তো অনেক ফোন দেখো, বাবাও দেখে। আমি ঘুমালেও দেখো, জেগে থাকলেও দেখো। আপা ভাইয়া, বাচ্চারা এরকম ভাবে মোবাইলে মেতে থাকলে তাদের জন্য শারীরিক ও মানসিক ক্ষতি কতটুকুন সেটা কিন্তু আমরা সবাই জানি। ফোন নেবে না কেন? অবশ্যই নেবে, কিন্তু সব সময় না। আর ফোনের মধ্যে অনেক ভালো ভালো কিছু দেখার আছে, শেখার আছে, সেগুলো দেখবে। খালামণি, বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে, দেখবে? অবশ্যই দেখবো। তুমি বসো, আমি নিয়ে আসি। ঠিক আছে। সৃজনের এই মোবাইল অ্যাডিকশন যে কিভাবে কমাতে পারি? সৃজনের মোবাইল অ্যাডিকশন যদি কমাতে হয় তাহলে তোমাদের দুইজনকেই মোবাইল ফোন, টেলিভিশন এগুলো দেখা কমাতে হবে। ওর সাথে অনেক বেশি বেশি করে গল্প করতে হবে, খেলাধুলা করতে হবে, ওকে অনেক বেশি সময় দিতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, খোলা মাঠে, খোলা জায়গায় ওকে নিয়ে যেতে হবে। ওরে বাবা, সিলভিয়া তো মহাপণ্ডিত হয়ে গেছে। ঠাট্টা করছেন না? শিশুদের মোবাইল ফোন আসক্তি দূর করতে তাদেরকে সময় দিন, গল্প করুন তাদের সাথে, খেলাধুলা করতে দিন, মাঝে মাঝে নিয়ে যান খোলা জায়গায়, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে।